আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দুটি অংশ, একটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর একটা হলো ক্যাশ ফ্লো। আজ আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এই দুইটা অংশ থেকে প্রতি বছরেই মিনিমাম 10 নাম্বার আসে, মাঝে মাঝে আবার দুইটা থেকে প্রশ্ন করে। দুইটা থেকে প্রশ্ন করলে কত আসে? 20। সাবজেক্টের নামটা লিখে দিলাম। আর হলো আজকের ক্লাস হলো চ্যাপ্টার 2। যাদের কাছে শীট আসতে ওকে, যদি শীট না থাকে সমস্যা নেই। যে অঙ্কটা করবো এটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। 2018 সালের কোয়েশ্চেনটা বের করেন। এক্স লিমিটেড 2018, NU 2018 এক্স লিমিটেড। এই অধ্যায় করার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে যারা অ্যাকাউন্টিংয়ে পড়তেছি তাদের আর কি রক্তে মিশে গেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কারণ আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্লাস 9 থেকে শুরু হয়, একেবারে মাস্টার্স কেন যতদিন আপনি অ্যাকাউন্টিংয়ের সাথে যুক্ত আছেন সব সময় থাকে। এটা হলো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আগেও আমরা করছি ইন্টারমিডিয়েট লেভেলে যারা কমার্স ছিল। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সাধারণ আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছি, কোম্পানিটা করি না। কোম্পানিটা সাধারণত আমাদের তফাৎ হলো যে আমরা সাধারণত দুইটা কাজ করি, একটা হলো বানাই হলো ইনকাম স্টেটমেন্ট, আর একটা করি হলো ব্যালেন্স শিট। কিন্তু কোম্পানির ক্ষেত্রে রিটেইন আর্নিং নামে অতিরিক্ত একটা ঘর করতে হয়। আমি আমার প্রাইভেট গ্রুপে এটার নিয়ম দেওয়া আছে, অঙ্কের কোন আইটেম কোথায় যাবে। তারপর নিয়ম না থাকলেও আজকে মুখে বুঝিয়ে দিব, যার ফলে কি আপনারা পারবেন। যারা জয়েন করছেন পাবলিক গ্রুপে তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, তাহলে অন্যরাও ক্লাসটা করতে পারবে। আচ্ছা, তাহলে যাদের কাছে শিট নাই সমস্যা নেই, তারা NU 2018 সালের কোয়েশ্চেনটা বের করেন। নিয়ম যার কাছে নাই সমস্যা নাই, আমি নিয়ম এখানে লিখে দিব। বলতেছে প্রেজেন্টেড বিলো দ্য ওয়াই লিমিটেড, সরি এটা ওয়াই হবে, এক্স না, ওয়াই লিমিটেড ইনফরমেশন। একটা ট্রায়াল ব্যালেন্স, একটা র্যামিল দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, কিছু হিসাব দেওয়া আছে, নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাও। প্রিপেয়ার ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করে দেখাও। আমরা ইনকাম স্টেটমেন্টের জন্য মিনিমাম একটা ডিটেলসের ঘর, 2টা টাকার ঘর করবো, মিনিমাম 3টা টাকার ঘর করলেও ক্ষতি নাই। আর এটা ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেলের ঘর। উপরে ওয়াই লিমিটেড প্রতিষ্ঠানের নাম, আর এই অঙ্কটার নাম হলো ইনকাম স্টেটমেন্ট। আমরা রিকোয়ার এ করতেছি, রিকোয়ার এ। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট লেখার পর নিচে লিখতে হয় হলো কত তারিখ করতেছি। আমরা ইনকাম স্টেটমেন্টটা করতেছি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। এখন এইখানে লেখার জায়গা না, এই পাশে একটু লিখে দিয়েছি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। এখন যখন আমরা
ইনকাম স্টেটমেন্ট করবো তখন এখানে ফর দ্য ইয়ার ইন্ডেট লিখবো, কিন্তু ব্যালেন্স শিটের ক্ষেত্রে কিন্তু ফর দ্য ইয়ার ইন্ডেট লেখা যাবে না। তাহলে এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে, না ফলো করলে কী হবে, স্যাররা নাম্বার কেটে দেবে। এটা হলো অ্যাকাউন্ট টাইটেল, টাকা টাকা। ইনকাম স্টেটমেন্ট করার জন্য প্রথম আইটেমটার নাম হলো সেলস। প্রশ্ন থেকে আমি খুঁজে বের করবো সেলস কোথায় আছে। সেলস রেভিনিউ বা সেলস, উপরে ইচ্ছা হলে টাইটেল দিতে পারি যে অপারেটিং রেভিনিউ, টাইটেল ইচ্ছা দিলে সবচেয়ে ভালো হয়, আমি দিয়ে দিই, যারা পারেন দিয়ে দিবেন। এটা টাইটেল। অপারেটিং রেভিনিউ মানে পরিচালন আয়, আর কি ব্যবসার সাথে সম্পর্কযুক্ত সকল আয়। এর মধ্যে প্রথমটা হলো সেলস। সেলসটা কোথায় আছে প্রশ্নে খুঁজে বের করব। সেলস আমরা খুঁজে দেখব, সেলস রেভিনিউ নামে একটা শব্দ আছে, 1,30,000 টাকা। এটা সরাসরি এইভাবে লিখব, শেষ ঘরটাতে লিখব। মাঝে মাঝে এই ঘরও লেখা যায়। কখন লিখতে হয়, প্রশ্নে যদি সেলস সম্বন্ধে কোনো শব্দ থাকে, যেমন সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট অথবা অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় কোনো কিছু লেখা থাকে, তাহলে এসব কিছুই নাই প্রশ্নে, সো সরাসরি চলে গেল ফাইনাল ঘর। এরপরে কস্ট অফ গুডস সোল্ড লেস দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড প্রশ্নে যদি দেয়া থাকে ভেরি গুড, দেয়া না থাকলে তো খুঁজে বের করতে হবে। এই প্রশ্নে দেয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, আমরা খুঁজে দেখি। সেলস রেভিনিউর নিচে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড 70,000 টাকা। এটা এখানে লেখা যায়, কিন্তু এখানে লিখব যখন কস্ট অফ গুডস সোল্ড সম্বন্ধে কোনো কথা থাকবে। এখানে একটা আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। আমরা 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা পড়ব। অ্যান্ড ইনভেন্টরি অ্যাকাউন্ট শোজ দ্য টাকা 29,000 অফ ইনভেন্টরি অ্যাকচুয়াল অন হ্যান্ড। এটার অর্থ আমি বলে দিচ্ছি। আমি বছর শেষে গুনে দেখলাম আমার হাতে 29,000 টাকার ইনভেন্টরি বা মজুদ মাল আছে। উপরে যায় দেখতেছি ইনভেন্টরি শব্দটা খুঁজে দেখবো, ইনভেন্টরি শব্দ আছে কিনা। 4 নাম্বারে দেখেন উপর থেকে ক্যাশের পরে মর্গেজ, পরে হলো অ্যাকাউন্ট রিসিভেবল, পরে আছে ইনভেন্টরি লেখা হলো উপরে 30,000, আর আমি নিচে যাই হিসাব করে দেখতেছি 29,000। তার মানে 1,000 টাকার ইনভেন্টরি কী হয়েছে, চুরি হয়ে গেছে বা হারায় গেছে বা নষ্ট হয়ে গেছে, ওটা পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কি আমার লাভ না ক্ষতি হলো? এটা আমার ক্ষতি বা খরচ বাড়লো। আগে 70,000 টাকা খরচ ছিল, এখন 1,000 টাকার পণ্য হারায় যাওয়াতে আমাদের পিছিয়ে আরও খরচ বেড়ে গেছে। এটা তাহলে আমরা যোগ করে দিব, লিখব ওভার ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি 1,000 টাকা। কীভাবে 1,000 আসলো? আমি খাতায় লেখা হলো 30,000, এখন হিসাব করে দেখি 29,000, 1,000 টাকা নাই, খরচ বেড়েছে, ক্ষতি বাড়ছে, এই জন্য খরচের সাথে যোগ করছি, কস্ট অফ গুডসের সাথে যোগ করলাম, যোগ করে ফাইনাল করে লিখে ফেললাম 71,000 টাকা। এটা থেকে বাদ দিলাম, যেটা আসবে এটার নাম গ্রস প্রফিট। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এখানে যে একটা ইনকাম স্টেটমেন্টের ফরমেশন আছে, এটা কিন্তু ক্লাস, আমি বললাম ছোটো ক্লাস থেকে শিখে আসতেছি, ক্লাস 9 থেকে। এই ফরমেশনটা কিন্তু এখানে শেষ না, চাকরিতে ভাইভাতেও লাগে। কারণ ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে ইনকাম স্টেটমেন্টের ফরমেশনটা। আমি ধরেন কমপক্ষে 20টা ভাইভাতে এই ইনকাম স্টেটমেন্টের ফরমেশনটা বর্ণনা করছি। তাই যারা অনেকেই ইগনোর করে আসতেছেন ক্লাস 9 থেকে, যে ইনকাম স্টেটমেন্ট শিখেন না বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাদ দিয়ে কোনো মতে পাস টাস করে আসতেছেন, তাদের জন্য ভবিষ্যতে বিপদ আছে। কারণ চাকরি ভাইভাতে একটা প্রশ্নের উত্তর না পারলেই শেষ, চাকরি হবে না, কারণ যে কম্পিটিশান। যাই হোক, এরপরে আমরা গ্রস প্রফিট পেয়ে গেলাম। এরপরে আইটেমটার নাম হলো, এই সিরিয়াল এগুলো মুখস্থ করে ফেলতে হবে আপনাদের, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন খরচ। পরিচালন খরচকে
দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, একটা আর কি দোকান সম্পর্কিত, আর একটা হলো অফিস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ অফিস সংক্রান্ত। তাহলে আমাদের সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেশন যে এক্সপেন্সগুলো এবং অফিস সংক্রান্ত এক্সপেন্সগুলো এখানে আলাদা করার সুযোগ নাই, কারণ এখানে কিছু ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট বলে নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে নাই আইটেম, এই জন্য অপারেটিং এক্সপেন্স হিসাবে সবগুলোকে দেখা ফেলতেছি। নেক্সট একটা ক্লাসে আমরা এই অপারেটিং এক্সপেন্সের শ্রেণী বিভাগটা আমরা আলোচনা করবো। আচ্ছা, এটা আমাদের কী কী আসবে? দোকান এবং অফিসের যত খরচ আছে সব আসবে। যেমন আমরা প্রশ্ন থেকে যেমন খরচগুলো খুঁজে বের করবো, এক্সপেন্সগুলো। এক্সপেন্স দেখেন সেলস রেভিনিউ কস্ট অফ গুডস সোল্ডের পরে দেওয়া আছে, দেখেন স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, এছাড়া তো আর কোনো এক্সপেন্স আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এই দুটো আমি লিখতে হবে। ফার্স্টে স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স এখানে দেখেন লেখা আছে 10,000 টাকা। স্যালারি এক্সপেন্স দেওয়া আছে 10,000 টাকা দেওয়া আছে, ভালো কথা দেওয়া আছে 10,000। এখন এইটা রিলেটেড একটা আমাদের দেওয়া আছে, এই 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমরা পড়ি। 2 months স্যালারি ওয়ার আনপেইড। 10,000 টাকা তো আমার স্যালারি, ঠিক আছে, মেনে নিলাম 10,000 টাকা, কিন্তু প্রশ্নে বলতেছে 2 মাসের স্যালারি দেওয়া হয়েছে না। তার মানে আমরা কয় মাসের স্যালারি দিছি? 1 বছরে কয় মাস হয়? 1 বছর তো অঙ্ক করতেছি, এটা 1 বছর হয় 12 মাস। 12 মাসের মধ্যে 2 মাস দিয়ে নেই, তার মানে 10 মাসের স্যালারি দিছি। 10 মাসের স্যালারি কত দিলাম? 10,000 টাকা দিছি 10 মাসের স্যালারি। আমি যদি আপনাকে প্রশ্ন করি 1 মাসের স্যালারি কত, ভাগ করলে বেরিয়ে আসতেছে 1,000 টাকা। তা আপনি দেন নাই কয় মাসের? 2 মাসে। তো প্রতি মাসে 1,000 টাকা যদি না দিয়ে থাকেন, 2 মাসে 2,000 টাকা দেন নাই, 2,000 টাকা কি আছে? না দিলে দিতে হবে না, বকেয়া আছে, যোগ করে 12,000 এখানে লিখতে হবে। আচ্ছা, একটু সহজ করে বুঝিয়ে দিই। যদি না দিয়ে থাকেন তাহলে এটা বকেয়া বলা হয়, অবশ্যই দিতে হবে নাকি? তাহলে বকেয়াটা যোগ করতে হবে। ডিউ, আনপেড, পেয়েবল একই জিনিস। কীভাবে বের করবো বকেয়াটা? দশ মাসে 10,000 আর 2 মাসেরটা আমি দিই নাই, 2 মাসে 2,000, টোটাল 12,000 টাকা। এবার মনে হয় একটু সহজ হয়েছে। আপনি চাইলে আগের মতো করতে পারেন, 10,000 আর 2,000 যোগ করে 12,000 দেখাতে পারেন, অথবা এইভাবে বের করে দেখা যেতে পারে। প্রশ্ন থাকলে সরাসরি জুমে যারা আছেন করতে পারেন, অথবা লাইভে যারা আছেন কমেন্ট লিখতে পারেন। এরপরে আমরা স্যালারির পরে একটা রেন্ট নামে একটা শব্দ দেওয়া আছে। রেন্ট রিলেটেড কোনো শব্দ অ্যাডজাস্টমেন্টে নাই, যেহেতু রেন্ট আমি সরাসরি লিখব। রেন্ট 11,000 টাকা। রেন্ট হলো বাড়ি ভাড়া বা দোকান ভাড়া, যেটাই মনে করেন। এছাড়া আমরা আর কোনো এক্সপেন্স খুঁজে পাচ্ছি না, 2টা এক্সপেন্স পাইছি। আমরা অ্যাডজাস্টমেন্টগুলো পড়ি। 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা আমি নিয়ে নিছি আগেই, 2 নাম্বারটা মাত্র নিলাম। 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টে কী বলছে? চার্জড 5% ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। ডিপ্রিসিয়েশন অর্থ অবচয়। অফিসের ইকুইপমেন্টের উপর 5% অবচয় ধার্য করো। তো অফিস ইকুইপমেন্ট আমাদের আছে 90,000 টাকা। এর উপরে 5 নাম্বারে দেওয়া আছে যে সিরিয়ালি ট্রায়াল ব্যালেন্সের ভিতরে 90,000 টাকা আছে। 90,000 টাকার 5% আমার কী করতে হবে? অবচয়, নষ্ট হয়ে গেছে। অবচয় মানে কি? খরচ বা ক্ষতি। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 90,000 টাকার 5%, 4,500 টাকা। তাহলে আমাদের সবগুলো খরচ নিয়ে নিলাম, এখানে যোগ করলে আসতেছে হলো 27,500 টাকা। টোটাল অপারেটিং এক্সপেন্স 27,500। এখানে লিখে দিলে সবচেয়ে ভালো হয় যে টোটাল অপারেটিং এক্সপেন্স 27,500। না লিখলে চলবে। এটা থেকে এটা বাদ দিলাম, 31,500 টাকা আসতেছে। এই যে 31,500 নাম হলো অপারেটিং ইনকাম। পরিচালন আয় বা মুনাফা। এখন আমরা এরপরে আমরা চলে যাব
এরপরের আইটেম কি? এরপরের আইটেম হলো, এটি হলো অপারেটিং, মানে ব্যবসার সাথে, ব্যবসার যে দোকান এবং অফিসের সাথে জড়িত। এরপর হলো নন অপারেটিং কোনো এক্সপেন্স এবং রেভিনিউ আছে কিনা। হ্যাঁ, নন অপারেটিং অর্থ কি? যেটা ব্যবসার সাথে সম্পর্ক না। যেমন এখানে আমরা খুঁজে দেখতেছি 2 নম্বরে লেখা আছে 10% মর্গেজ পেবল, অর্থাৎ 10% সুদে আমি ঋণ নিয়েছি। 10% সুদে আমরা ঋণ নিয়েছি। যদি আমি 10% সুদে ঋণ নিয়ে থাকি, তার ঋণটা যে আছে সেটার যে সুদ, সেটা আমাকে দিতে হবে, সেটা ব্যবসার বাইরে। তাহলে নন অপারেটিং এক্সপেন্স বলতে ঋণের সুদকে বোঝানো হয়। ইন্টারেস্ট এক্সপেন্স, এটা কোথায় পাবো? যে মর্গেজ যে 20,000 টাকা ঋণ নিয়েছি, মর্গেজ মানে বন্ধকি ঋণ, 20,000 টাকা 10% সুদ দিতে হবে। 20,000-এর 10% কত আসে? 2,000। 20,000 গুণ 10%, 20,000 গুণ 10%, 2,000 টাকা। বাদ দিলে চলে আসলো 29,500। এই যে 29,500 আসছে, সেই 29,500-কে, এটার নাম হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ কর দেওয়ার আগে আমার আয় হয়েছে 29,500 টাকা। কোম্পানিকে কর দেওয়া বাধ্যতামূলক। কর কত পার্সেন্ট দিব? 4 নম্বর অ্যাডজাস্টমেন্টে লেখা আছে যে মেক প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 30%, ইনকাম ট্যাক্স দাও 30%, যা আয় হয়েছে তার উপর সঞ্চিত করো ট্যাক্স, এটা লেস করে দেব। প্রভিশন ফর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের উপর, এই আয়ের উপর ট্যাক্সের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতেছি। কত পার্সেন্ট? 30%। 29,500 টাকার 30% করলাম আমি। প্রশ্নে বলা আছে সমন্বয় 3-এ, তাহলে আসতেছে 8,850 টাকা। 8,850 টাকা বাদ দিলে যেটা আসতেছে 20,650 টাকা আসতেছে। এই টাকাটার নাম হলো নেট ইনকাম। আমাদের একটা অংশ শেষ, নেট ইনকাম বের হয়ে এসছে। আমাদের এই ছোট্ট ছকটা আপনাদের মুখস্থ করতে হবে। এটা 2018 সালের একটা অঙ্ক। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ 18টাই তো আপনাদের জন্য 20-এ আসবে। আপনারা তো 20-এর পরীক্ষার্থী। এখন আর এবছর 20-এর পরীক্ষার্থী যারা, এদের জন্য সুবিধা হলো প্রশ্নটা একটু সহজ হবে, গত বছর অনেক কঠিন হয়েছিল। এখন তারা বলছে ব্যালেন্স শিট তৈরি করো। ব্যালেন্স শিট তৈরি করতে বললে ফ্রিতে আমাদের একটা অংশ করতে হবে, সেটা হলো রিটেইন আর্নিং, অর্থাৎ সংরক্ষিত মুনাফা স্টেটমেন্ট। এইটা আবার কি জিনিস? আচ্ছা, আমরা আগে এক মালিকানা এবং অংশীদারিদের ইনকাম স্টেটমেন্ট করছি বিভিন্ন ধরনের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, যে সেখানে মালিক একা থাকে, যা লাভ হয় সে একা ভোগ করবে। কিন্তু এখানে কোম্পানিতে মালিক হলো লক্ষ লক্ষ, তাদের মুনাফাগুলা কি করা হয়? এই বন্টন করে দিতে হয়। বন্টন করে দিতে হলে আলাদা একটা কি ছকের মাধ্যমে বন্টন করা হয়, সেটার নাম হলো, এভাবেই লিখবেন, ওয়াই লিমিটেড। আর এই জায়গায় ইনকাম স্টেটমেন্টের জায়গায় লিখে দেবেন রিটেইনড আর্নিং স্টেটমেন্ট। আমি এই জায়গায় লিখে দিই, প্রতিষ্ঠানের নাম লিখে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, এইগুলোতে হবে রিটেইনড আর্নিং। এটা বললেও করতে হবে, না বললেও করতে হবে। রিটেইন আর্নিং স্টেটমেন্ট। দুইটাই ঘর, উপরে অ্যাকাউন্ট টাইটেল,
টাকা সংখ্যা লিখে ফেলতেছি, আপনারা সম্পূর্ণ লিখে নেন। ওই জায়গায় আমার জন্য বোর্ডটা দূরে হয়ে যায়, লিখতে কষ্ট হয়। রিটেন্ড আর্নিং এর ফার্স্টে আমাদের একটা ব্যালেন্স দেওয়া থাকবে প্রশ্নে সবসময়। আমরা খুঁজে দেখি, প্রশ্নে দেয়া আছে ডিভিডেন্ডের উপরে কমন স্টকের নিচে রিটেন্ড আর্নিং 50,000 টাকা ব্যালেন্স দেয়া আছে। তাহলে এটা লিখব রিটেন আর্নিং 1/1/2017, যে টাকাটা দেয়া আছে 50,000 সেটা লিখে দিব। 1 লিখে হলো বিগিনিং ব্যালেন্স আর কি অর্থ। এখানে লেখা যায়, এখানে লেখা যায়, এখানে লিখতেছি ফাইনাল করে। এটার সাথে যদি কোনো প্রফিট হয় সেটা যোগ করে দিতে হবে। যেমন এই বছরের প্রফিট আছে কত, নেট প্রফিট, লস হলে বিয়োগ, নেট প্রফিট আছে 20,650 টাকা, যোগ করলাম, তাহলে আসতেছে 70,650। 70,650। এখান থেকে বাদ দিব হলো ডিভিডেন্ড। ডিভিডেন্ড কি জিনিস? লভ্যাংশ। 70,650 টাকা যে আপনি লাভ করছেন, এটা তো আপনি খেতে পারবেন না সম্পূর্ণটা। এটা কি করতে হবে? মালিকদের বন্টন করে দিতে হবে। মালিক যারা আছে তাদের বন্টন, মালিকদের টাকা দিয়ে দিয়ে লভ্যাংশ দিয়ে লভ্যাংশ ইংলিশ হলো ডিভিডেন্ড। লভ্যাংশ আমরা দিয়ে দিলাম। প্রশ্নে দেখতেছি আমরা এই রিটেন আর্নিংয়ের নিচে আছে 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে দিলাম। পকেট থেকে 25,000 কমে গেলে টাকা কমে হয়ে যাচ্ছে আমাদের 45,650 টাকা। ক্লোজ। এটা আমাদের রিটেন আর্নিংয়ের এন্ডিং ব্যালেন্স। রিটেন আর্নিং 31/12/2017। আশা রাখি এতটুকু বুঝতে পারছেন। এটা ফ্রিতেই করতে হবে আমাদের। এরপর আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে সেম ঘর, এরকম ঘর করতে হবে। এটা মুছে ফেলি। ব্যালেন্স শিট করতে হলে উপরে অ্যাকাউন্ট টাইটেল লেখা যাবে না, এখানে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের তারিখটা নিয়ে একটু ঝামেলা আছে। তারিখটা হলো ফর দ্য ইয়ার ইন্ডেট লেখা যাবে না, লিখতে হবে as at 31st December। as at 31st December, এখানে লিখবেন as at 31st December। as at, এটার অর্থ হলো আগে লিখছিলাম 1 বছরের জন্যই মুনাফা এবং লাভ লোকসান এগুলো হয়েছে। আর ব্যালেন্স শিট মানে এই তারিখে আপনার দায় এবং সম্পদের পরিমাণ এটা ছিল। ব্যালেন্স শিটের জন্য প্রথমে লিখতে হবে সম্পদ। সম্পদগুলো একটা টাইটেল দিলাম। অ্যাসেটকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম অ্যাসেটটা হলো ফিক্সড অ্যাসেটস, অথবা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অনেক মনে রাখতে পারে না, এই জন্য ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদগুলো আগে লিখব। স্থায়ী সম্পদ প্রশ্নে দেয়া আছে স্থায়ী সম্পদ প্রশ্নে দেওয়া আছে হলো, আমরা খুঁজে দেখি অফিস ইকুইপমেন্ট ছাড়া আর কোনো স্থায়ী সম্পদ এখানে নাই। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো একবার আসবে আর অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো 2 বার আসবে। এখন আমরা প্রশ্নে অফিস ইকুইপমেন্ট একটা স্থায়ী সম্পদ আমাদের দেয়া আছে, খুঁজে দেখলাম আছে হলো 90,000 টাকা। তাহলে এখানে লিখব অফিস ইকুইপমেন্ট 90,000 টাকা লিখব। এখান থেকে অবচয়টা বাদ দিয়ে দিব, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। প্রশ্নে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 6,000 টাকা ক্রেডিট পাশে। আর এই বছর অবচয় হয়েছে 3 নাম্বার সমন্বয়ে পাইছি 4500 টাকা। টোটাল 10,500 টাকা অবচয় হয়েছে। তাহলে টোটাল ফিক্সড অ্যাসেট হলো বা টোটাল সম্পদ হলো 79,500। এই জিনিসটা আরেকবার বলছি, অবচয় তো আপনার ডিপ্রিসিয়েশন
সমন্বয় 3-এ ওয়ার্কিং 3-তে আমরা কি বলে অ্যাডজাস্টমেন্ট 3-তে 45 টাকা পাইছিলাম, ইনকাম স্টেটমেন্টও বাদ দিছিলাম। আর এটা হলো ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মানে অবচয় সঞ্চিতি, আগের অবচয়গুলো 6,000, এই বছরের অবচয় 4,000 সামথিং, সব মিলে 10,500 টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে। বর্তমানে সম্পদের মূল্য আছে 79,500 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম স্থায়ী সম্পদ থেকে অবচয়টা বাদ দিতে হবে। এরপর ফিক্সড আর কোনো অ্যাসেট থাকে যদি ল্যান্ড, তারপরে কি বলে অন্য কোনো ইকুইপমেন্ট বা ল্যান্ড থাকতে পারে, পরে আপনার বিল্ডিং থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, এই স্থায়ী সম্পদগুলো এখানে আনবো। আমার শিটে দেওয়া আছে কী কী স্থায়ী সম্পদ। এরপরে ইনভেস্টমেন্ট যদি কোনো আইটেম থাকে তাহলে 2 নম্বরে ইনভেস্টমেন্টে আনবো, ইনভেস্টমেন্ট এই অঙ্কে নাই। 3 নম্বরে হলো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট বলতে বোঝায় চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে বোঝায় আমি চাইলে 1 বছরের মাঝে এইগুলোকে বিক্রি করে ফেলতে পারবো, বা ভেঙে বারবার বিক্রি করা হয় বা কেনা হয় বা এরকম যেগুলো, সেগুলোকে কী বলে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কী কী আছে আমরা খুঁজে দেখতেছি। কারেন্ট অ্যাসেট প্রশ্নে ক্যাশ সবার আগেই দেওয়া আছে। ক্যাশ অর্থাৎ নগদ টাকা, ডেবিট পাশে যা আছে ক্যাশকে নিয়ে আসবো 50,000 টাকা। এরপর সিরিয়ালি যাই, অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট 45,000 টাকা। এরপর আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে, প্রশ্নে দেওয়া আছে 30,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে। আর অ্যাডজাস্টমেন্টে আছে 1,000 টাকা হারায় গেছে। 1,000 টাকা যদি নষ্ট বা হারায় যায় তাহলে থাকলো কত? 29,000 টাকা। তারপরে এটা হলো 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে লেখা ছিল 29,000 টাকার পণ্য আছে, 1,000 টাকার পণ্য হারিয়ে গেছে, সেটা আমার এখানে আনতে হবে। এরপর আমরা আরও কোনো অ্যাসেট আছে কিনা খুঁজে দেখব। এখানে আর কোনো অ্যাসেট নাই, তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট চলে আসলো 1,24,000 টাকা। 1,24,000 টাকা। টোটাল অ্যাসেট চলে আসলো 2,03,000 টাকা, 3,500 টাকা টোটাল অ্যাসেটস। লাইবিলিটি 2,03,000 টাকা হলে আমার অঙ্ক হয়ে গেছে। এখন টোটাল অ্যাসেট যে বের করলাম, এইগুলো টোটাল এই টাকা আসছে, টোটাল ফিক্সড অ্যাসেটস ইচ্ছা করলে লিখে দিতে পারি এখানে, টোটাল কারেন্ট অ্যাসেট লিখে এটাই লিখে দিতে পারি, না লিখলেও চলবে। এখন আমরা লাইবিলিটিগুলো খুঁজে খুঁজে বের করব। এখানে লিখব লাইবিলিটি, এই পাশে লিখি কারণ এই দিকে জায়গা হচ্ছে না, তো ওই পাশে দিয়ে লিখে দিই। টাকার ঘর 2টা। আচ্ছা, এখানে লিখবেন লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি লেখা যাবে না, কারণ কি আপনার ওনার ইকুইটি হলো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে, এটা হলো শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার ইকুইটি, প্রথম আমরা শেয়ার ক্যাপিটাল লিখব। ফার্স্টে লিখব শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল আর কি মালিকের মূলধনগুলো, মালিকের অথরাইজড ক্যাপিটাল বা এরকম কিছু লেখা যদি থাকে প্রশ্নে, সেটা আগে লিখতে হবে। আর এটা যদি লেখা না থাকে, এরকম অনেক সময় প্রশ্নে লেখা থাকে অথরাইজ বা অনুমোদিত মূলধন এত টাকা, তখন সেটা লিখে নিতে হয়। আর লেখা যদি না থাকে তাহলে শেয়ার ক্যাপিটাল বলতে প্রশ্ন ট্রায়াল ব্যালেন্স আমরা যে যাই দেখবো পেইড ইন ক্যাপিটাল বা যে টাকা দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল নামে ট্রায়াল ব্যালেন্সে কিছু না কিছু টাকা দেওয়া থাকে। কমন স্টক নামে টাকা দেওয়া আছে কত টাকা? 1 লক্ষ টাকা। কমন স্টকটা এখানে নিয়ে আসবো। এক লক্ষ টাকা। এরপর 2 নাম্বার টাইটেল, যেরকম এখানে টাইটেল দিছে, এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মধ্যে কি আসবে? রিটেন্ড আর্নিং যে ছিল এর আগে যে করছিলাম
2 নাম্বার স্টেপে এটা আসবে। রিটেন আর্নিংয়ের ব্যালেন্সটা ছিল 45,650 টাকা, 45,650। 3 নাম্বার আইটেম, এখানে যে কোনো রিজার্ভ আসবে। লং টার্ম লাইবিলিটি বা লোন বা লাইবিলিটি লিখতে হবে। এখানে মর্গেজ নামে একটা শব্দ আছে, 10% মর্গেজ। আপনারা একটু লাইনে থাকেন, আমার একটা জরুরি কল আসছে। আপনারা একটু লাইনে থাকেন 1 মিনিট, আমি একটু জরুরি একটা কল আসছে। সরি আপনাদের অপেক্ষা করানোর জন্য। আচ্ছা, মর্গেজ প্রশ্নে দেওয়া আছে 20,000 টাকা। এরপরে মর্গেজ বলতে দীর্ঘমেয়াদী যে কোনো ঋণ বা যে কোনো যদি মর্গেজ লোন বা যে কোনো লোন থাকে আর কি, সেটা লিখতে হবে কিনা। আচ্ছা, এখন 4 নাম্বার লিখবো কারেন্ট লাইবিলিটি। চলতি দায় বলতে 1 বছরের মাঝে যে দায়টা পরিশোধ করতে হবে সেগুলোকে চলতি দায় বলা হয়। যেমন অ্যাকাউন্টস পেবল দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে দেখেন অ্যাকাউন্টস পেবল আছে 25,000, 25,000। এরপরে আমাদের এই আর কোনো পেবল শব্দ নাই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে কতগুলো। 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলছিল, 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট করছি। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট 2 মাসের স্যালারি বকেয়া ছিল, আমরা স্যালারি পেবল লিখব। দুই মাসের স্যালারি 2,000 টাকা বকেয়া ছিল, আমরা ইয়েতে করছি, কী বলে এটাকে, ইনকাম স্টেটমেন্টে করছিলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস বকেয়া ছিল যে সমন্বয় 3-এর ট্যাক্স পেবল, ট্যাক্স প্রভিশন আর কি, যেটা ট্যাক্স পেবল লিখলে হবে 8,850 টাকা। আরেকটা পেবল ছিল এই যে এই 10%-এর যে সুদটা যে ছিল সেটা ছিল ইন্টারেস্ট পেবল। সুদ ছিল 2,000 টাকা। অঙ্ক কিন্তু শেষের দিকে চলে আসছে, আমি শেষে দিয়ে একটা আপনাদের অঙ্ক মিলানোর কৌশল বলে দিব। যারা কষ্ট করে তখন দেখছেন তারা এই কৌশলটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই সবগুলো যোগ করলে আসতেছে 2,03,500। অঙ্কটা 100% মিলবে, সবসময় মিলবে যদি আপনি একটা রুল ফলো করেন। রুল নাম্বার 1, এই রুলটা ফলো করলে আপনার অঙ্ক সবসময় মিলবে। ট্রায়াল ব্যালেন্সের যতগুলো আইটেম আছে সবগুলো কোনো না কোনো জায়গায় একবার আসবেই। যেমন ক্যাশ প্রথম দেওয়া, আমি আনছি এখানে। পরে দেওয়া আছে মর্গেজ পেবল, আনছি এখানে। তারপরে দেওয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে এখানে আনছি। ইনভেন্টরি, এই যে আনছি এখানে। তারপরে দেওয়া আছে অফিস ইকুইপমেন্ট, আনছি।
তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আনছি, তারপরে হলো অ্যাকাউন্টস পেবল নিয়ে আসছি, যে অ্যাকাউন্টস পেবল। এরপরে আছে কমন স্টক, এই যে এখানে নিয়ে আসছি কমন স্টক। তারপরে আনছি রিটেইন আর্নিং স্টেটমেন্ট আনছি 2 নাম্বার স্টেপ যেটা করলাম, এটা 3 নাম্বার স্টেপ। এরপরে আপনার ডিভিডেন্ড ওইখানে আনছি, রিটেইন আর্নিংয়ের সঙ্গে আনছিলাম। স্যালারি সেলস প্রথমে আনছি 1 নাম্বার স্টেপে। তারপরে হলো কস্ট অফ গুডস আনছি, স্যালারিও আনছি, রেন্টও আনছি, সবগুলো একবার করে নিয়ে আসছি। আর অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো 2 বার আনছি। প্রথম অ্যাডজাস্টমেন্টে যে 1000 টাকা ইনভেন্টরি কম ছিল, তখন ইনকাম স্টেটমেন্টে একবার আনলাম, ব্যালেন্স শিটে একবার আনলাম, 2 বার হলো। এরপরে 2 মাসের স্যালারি বকেয়া ছিল, ইনকাম স্টেটমেন্টে একবার আনলাম, এখানে একবার আনলাম, এই যে। তারপরে 3 নাম্বার ছিল ডিপ্রিসিয়েশন, ইনকাম স্টেটমেন্টে একবার আনলাম, আর এখানে এই যে 4500 টাকা নিয়ে আসলাম। আর প্রভিশন ইনকাম স্টেটমেন্ট শেষে আনছিলাম, আবার এখানেও নিয়ে আসছি। আরেকটা এই কী বলে অ্যাডজাস্টমেন্ট অঙ্কের ভেতরে ছিল, যে 10%, কোনো যখন অঙ্কের ভেতরে 10%, 20% এরকম লেখা থাকবে, ওইটা একটা এক প্রকার অ্যাডজাস্টমেন্ট, সেটা আমরাও নিয়ে আসছি 2 বার। অ্যাডজাস্টমেন্ট 10% সুদ, এই যে এখানে একবার দেখাইতেছি ইন্টারেস্ট পেবল, আবার ইনকাম স্টেটমেন্ট দেখাইছি। এইভাবে যদি আপনি সূক্ষ্ম আর কি ঠান্ডা মাথায় আস্তে আস্তে করেন, তাহলে 100% অঙ্কটা মিলবে। আপনারা একটু বাসায় আবার এই ভিডিওটা দেখবেন, আবার চেষ্টা করবেন, অঙ্কটা আপনাদের জন্য অনেক সহজ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কারো যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন।